সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয়ভিত্তিক আলোচনায়। বিষয়ভিত্তিক আলোচনার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু স্ট্যাটাস বা কিছু কিছু দর্শক বা ভক্তের আহ, আবেগ কিন্তু প্রকাশ পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, প্রথমটা জানাতে চাই যে মাননীয় সংসদ সদস্য অর্থাৎ সাকিব আল হাসানকে নিয়ে তিনি বলতে চাই যে তিনি ইতিপূর্বে যে কয়েকদিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন, তার দলের যে বর্তমান পারফরমেন্স, দলের যে অবদান ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটি ডিপার্টমেন্টে তিনি আসলে নিজেকে কি প্রমাণ করতে চাইছেন। আমার মনে হয় এই জায়গা থেকে দর্শকরা চাচ্ছেন তাকে স্ব ইচ্ছায় দল ছেড়ে দিয়ে তাকে রাজনীতিতে যোগ দেওয়া উচিত, বা তিনি যে ব্যবসা বাণিজ্য করছেন সেটি করা উচিত। কয়েকদিন আগে কিন্তু আমরা একটা স্ট্যাটাস দেখেছি, বাংলাদেশের একজন সাবেক খেলোয়াড় মন্তব্য করেছেন, সাকিব যদি চোখে না দেখতে পাই তাহলে তাকে কেন দলে রাখা হয়েছে। তিনি যদি ঠিকঠাক ভাবে খেলতে না পারেন, তিনি যদি ব্যাটে বলে সংযোগ না করতে পারেন, তিনি যদি বল ঠিকভাবে গ্রিপ করতে না পারেন, তিনি যদি বল যদি ডেলিভারিতে ঠিকঠাক ভাবে জায়গা মতো ফেলতে না পারেন, চোখে যদি দেখতে তার সমস্যা হয়, তাহলে তাকে কেন দলে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব সৌম্য সরকার যে ডাকের, বিশ্বকাপের ডাকে অর্থাৎ ১৬ রানে আউট হওয়ার জন্য বিশ্ব রেকর্ড করে ফেলেছেন, যৌথভাবে সেটি নিয়ে আলোচনা করব। আরেকটি আলোচনা করব বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে। তাকে নিয়েই বর্তমান বাংলাদেশের খুব বেশি আলোচনা রয়েছে, তার আজকের পারফরমেন্স সকলকে মুগ্ধ করেছে, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে প্রথমেই বলতে চাই যে আজকে কিন্তু দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৬টায় অনেকে ঘুম থেকে উঠে গেছে, অনেকে ঘুম থেকে উঠেননি, একেবারে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু স্ক্রল করেছেন বা খেলার স্কোর দেখেছেন যেটি সংগঠিত হয়েছে, বা যেটি আফগানিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এবং আফগানিস্তান সহজে অর্থাৎ বিশাল রানের ব্যবধানে জয়লাভ করেছে, নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। রশিদ খান এবং ফজল হক ফারুকী দুজন নেতৃত্ব দিয়েছেন, 8টি উইকেট তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের। এটি সহজ সমীকরণ ছিল, 159 রানের টার্গেট ছিল, 60 রানের টার্গেট ছিল। সেখানে নিউজিল্যান্ড কিন্তু তাদের এত শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ নিয়েও তারা সেই রান তুলতে ব্যর্থ হয়েছে। এবং সকাল 6:30টায় যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে, শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটা ভারত পাকিস্তান অবস্থা, অর্থাৎ টান টান উত্তেজনার খেলাটি অনুষ্ঠিত হয়। আমরা গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকে দেখেছি ম্যাথিউজ এবং সাকিব আল হাসানের মধ্যে যে দ্বৈরথ তৈরি হয়েছিল, সেটি নিয়েও কিন্তু আলোচনার তুঙ্গে রয়েছে। ঠিক শ্রীলঙ্কা এবং বাংলাদেশের খেলাগুলো এরকম একেবারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৈরি হয়ে যায়। যেমন আজকে সহজ সমীকরণ ছিল 125, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ প্রায় পা ভরকে গিয়েছিল, অর্থাৎ স্ট্যাটাস এসেছে যে 10-2 পাস, যেটি বলতে আর কি সেভাবেই আর কি বাংলাদেশ জয়লাভ করেছে। সহজ একটি জয় ছিল বাংলাদেশের। যখন তাহিদ হৃদয় এবং লিটন দাস ব্যাট করছিলেন, তাহিদ হৃদয় পরপর 3 বলে 3টি ছক্কা হাঁকিয়েছেন, তখন 91 রানে বাংলাদেশ পৌঁছে গেছে। খুব বেশি রান তখন বাকি ছিল না, 33-34 রান দরকার। সেখানেই তাহিদ হোসেন হৃদয় নিজেকে কন্ট্রোল না করতে পেরে তেড়ে ফুড়ে আরো একটি ছক্কা বা ওভার বাউন্ডারি মারতে যেয়ে তিনি এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়েছেন। তারপরে বলবো যে কথাটি, যে রিশাদ হোসেনের যে ওভার কনফিডেন্ট, তিনি বলে ভালো করেছেন, সবাই সুনাম করছে, সেই যে সুনাম বা যে চারিদিকে তার যে প্রশংসা হচ্ছে, সেই প্রশংসাটা তিনি হয়তোবা মাথায় ক্যাচ করতে পারেনি, বা ঠিকঠাক ভাবে ক্যাচ করে হয়তোবা ফিল্ড ব্যাট চালাতে পারেনি। তিনি মনে করেছেন ব্যাটে বলেই তো ছক্কা হয়ে গেল, রান বেশি বাকি নেই, হয়ে গেল। স্টাম্প ছেড়ে বেরিয়ে এসে তিনি সজোরে ব্যাট চালিয়েছেন, ব্যাটে বলে সংযোগ না হয় বল সরাসরি স্টাম্পে আঘাত এনেছে। এই যে দুটো আউট আমাদের খুবই চোখে লেগেছে। যা সাকিব আল হাসানের কথা কি বলবো, তার কথা বলতে চাই না, তার কথা প্রথমেই বলেছি। সৌম্য সরকারের কথা, আসলে বিশ্বকাপে তিনি 0 রানে আউট হওয়ার যৌথভাবে বিশ্ব রেকর্ড করেছেন, কিন্তু কার সাথে যৌথভাবে করেছেন সেটি একটু আলোচনা দরকার, সেটি একটু বলা দরকার। অবশ্যই সেটি আপনাদেরকে বলবো, তবে আমি একটু সার সংক্ষেপে আলোচনা করে আসি। আজকের খেলার যে মূল পয়েন্টগুলো যেটা ছিল সেটি নিয়েই কথা বলার চেষ্টা করছি। যে সৌম্য সরকারকে নিয়ে আমরা অনেক ভরসা করেছি, সৌম্য সরকারকে অনেক জায়গা দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে তিনি প্রত্যেকটা বার যেন কেন জানি ব্যর্থ হচ্ছেন। কোনো বার নিজেকে তিনি মেলে ধরতে পারছেন না, প্রমাণ করতে পারছেন না। লিটন দাস তবুও দেখা যাচ্ছে 8টা 10টা বা 4টা 5টা ম্যাচ পরে একটা ম্যাচে তো ঘুরে দাঁড়াচ্ছেন, সেখানে তিনি রান পাচ্ছেন, সেখানে আবার প্রশংসা কুড়াচ্ছেন, দল তার উপর ভরসা রাখছে, টিম কম্বিনেশনের জন্য তার উপরে ভরসা রাখছে। কিন্তু এই সৌম্য সরকারকে একের পর এক সুযোগ দেওয়া হচ্ছে, কোনো ম্যাচে তিনি নিজেকে মেলে ধরতে পারছেন না। সমস্যাটা আসলে কোথায়? তার মানসিকভাবে তিনি কি ভেঙে পড়েছেন, না দীর্ঘদিন তিনি ব্যর্থ হওয়ার কারণেই যে কোনো ম্যাচে ঘুরে দাঁড়াতে পারছেন না? এই জায়গাটা আমাদের কথা বলা দরকার, এই জায়গাটা বেশি করে ইমপ্রুভ করা দরকার। দলের ম্যানেজমেন্ট যারা রয়েছে, কোচ যারা রয়েছে, তাদেরকে কিন্তু আসলে কাজ করতে হবে এই জায়গাটাকে ঘিরে। এই জায়গাটা ঘিরেই সৌম্য সরকারকে আরো বেশি উন্নত করতে হবে।
অদূর ভবিষ্যতে কিন্তু এই সৌম্য সরকারকে হয়তো আমরা খুঁজে পাবো না। সৌম্য সরকার একজন সম্ভাবনাময় ক্রিকেটার, বাংলাদেশের কিন্তু তার অভিষেক গুলো আসলে দুর্দান্ত হয়েছিল। সেই জায়গা থেকে আমরা তার ব্যাচে আরো কিছু ঝলক দেখতে চাই, রান দেখতে চাই, উইনিং ম্যাচ দেখতে চাই তার ব্যাটে। সেই প্রত্যাশা আমরা সবসময়ের জন্য করে থাকি। চলুন আজকে যে দুটি পয়েন্ট প্রথমে আলোচনা করেছিলাম সেটি নিয়ে কথা বলি। তবে প্রথমে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে সৌম্য সরকার যে আন্তর্জাতিক টি-20তে সৌম্যের ডাকের যে বিশ্ব রেকর্ডটি হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ডাকের স্বাদ পেয়েছেন সৌম্য সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের এই যে প্রথম যে ম্যাচ, আজকে বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে বিশ্বকাপ 2024 টি-20তে, সেখানে 16 রানে তিনি আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার। গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড। এখন পর্যন্ত 13 বার আন্তর্জাতিক টি-20তে তিনি 0 রানে আউট হয়েছেন। আন্তর্জাতিক টি-20তে এটাই সবচেয়ে বেশি সংখ্যক বা 16 রানে আউট হওয়ার রেকর্ড। এর তিক্ত বিশ্ব রেকর্ড অবশ্য সৌম্যর একার দখলে নেই। যৌথভাবে বলেছিলাম আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং ও আন্তর্জাতিক টি-20তে 0 রানে আউট হয়েছেন 13 বার। আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং ও 0 রানে আউট হয়েছেন 13 বার, যেটা যৌথভাবে সৌম্যের সাথে তিনি যৌথভাবে শীর্ষে রয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে 3 জন, যেটা আছে একেবারে অখ্যাত রুয়ান্ডার কেভিন ইরোকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও ব্রাইন এবং ভারতের রোহিত শর্মা। রোহিত শর্মা একজন কিংবদন্তি খেলোয়াড়, তিনিও কিন্তু এই তালিকায় রয়েছেন। তারা প্রত্যেকে 0 রানে আউট হয়েছেন 3 বার করে। এই যে 3 জন দ্বিতীয় স্থানে রয়েছেন যৌথভাবে। তাই লর্ডসের বিশ্ব রেকর্ড গড়ার সংখ্যা কিংবা সম্ভাবনা আছে রোহিতদেরও। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল 125 রান। এই রান তাড়া করতে নেমে দলীয় 1 রানে আউট হন সৌম্য। ধনঞ্জয় ডি সিলভার বলে লঙ্কান অধিনায়ক অনিন্দু হাসারাঙ্গাকে ক্যাচ দেওয়ার আগেই নামের পাশে রান তুলতে পারেননি সৌম্য একটিও। এই যে সৌম্য 13 বার যৌথভাবে, 3 বার কিন্তু রয়েছে, 3 বার কোথায় 13 বার, এই যে ডিফারেন্স, 10টা ডিফারেন্স রয়েছে। তো এই জায়গা থেকে সৌম্যকে উচিত না যে তাকে কয়েকটি ম্যাচ হয়তো বা দল তাকে দলে রাখতে চাচ্ছে, খেলাতে যাচ্ছে, তার প্রতিভা বিকশিত করার চেষ্টা করে যাচ্ছে। সৌম্যর কিন্তু উচিত নিজে থেকে সরে যেয়ে নিজেকে ঠিকভাবে ফিট হওয়া, মানসিক স্বাস্থ্য বা মানসিকভাবে প্রিপারেশন নেওয়া, প্রস্তুত হওয়া। এই যে ছেলে খেলা নয়, কিন্তু এটি বিশ্বকাপ খেলা হচ্ছে। এখানে এসে আপনি যা ইচ্ছা তাই করবেন। এটা ঘরের মাঠে বা বিল মাঠে খেলার মতো না যে আমার ব্যাট আমি খেলবো না, আমাকে আবার 2 বার ব্যাট করতে দিতে হবে, বা আমাকে প্রত্যেক ম্যাচে রাখতে হবে, বা আমি অধিনায়কত্ব করবো, আমি ওপেনিং ব্যাট করবো, ওপেনিং বল করবো। এইটা কিন্তু ঘরের মাঠের খেলা না বা বিল মাঠের খেলা না, এটা আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হচ্ছে। এখানে এসে ছেলে খেলা আসলেই সবার কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে জানি না কি জন্য তিনি এই সৌম্য সরকারকে নিয়ে জুয়া খেলছেন। সৌম্য সরকার একের পর এক আমাদের স্বপ্ন ভঙ্গ করছেন। আমরা যে স্বপ্ন দেখি সৌম্য সরকার নিয়ে, বিশ্বাস কিছুটা হলে স্থাপন হচ্ছে, কিন্তু পরক্ষণে এই বিশ্বাসটা আবার ভেঙে যাচ্ছে সৌম্য সরকারের ব্যাটিং লাইন আপে। আরো একটি বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বাংলাদেশের তরুণ তুর্কি লেগি যেটা বলি আপন শক্তিতে অটল থেকে আজকে ম্যাচ সেরা হয়েছেন রিশাদ হোসেন। রিশাদ ম্যাচ সেরা হয়েছেন, তার লেগ স্পিনারে আজকে আমাদেরকে মুগ্ধ করেছে, দর্শকদের মুগ্ধ করেছে। বাংলাদেশের বহুদিনের স্বপ্ন ছিল যে একটি লেগ স্পিনার খুব বেশি দরকার, সেই জায়গাটা হয়তো বা কিছুটা হলো পূরণ করতে পেরেছে আজকের ম্যাচে। রিশাদের কিন্তু 15 মাসের ছোট্ট একটা আন্তর্জাতিক কেরিয়ার, 17টি টি-20 ম্যাচ তিনি খেলেছেন। বিশ্বকাপে আজই রিশাদের প্রথম আবির্ভাব, অর্থাৎ এমন দিনে প্রথমবারই তিনি হয়েছেন ম্যাচ সেরা। আজকে প্রথম খেলছেন, একেবারে বিশ্বকাপের টি-20 প্রথম দিন, প্রথম ম্যাচ তার, এবং আজকে তিনি ম্যাচ সেরা হয়েছেন। আজকের খেলাটি হয়েছে ডালাসে, এটি আমরা সবাই জানি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ 2 উইকেটে জিতেছে, শুভ সূচনা করেছে টি-20 বিশ্বকাপে। তবে এই বিশ্বকাপে শুভ সূচনার প্রথমেই রিশাদ খুব ভালো অবদান রেখেছে। ভালো লেগ স্পিনার যে বাংলাদেশের দীর্ঘদিনের হাহাকার ছিল সেটা অনেকটা দূর করেছে তার আজকের পারফরমেন্স দেখে, সেটি মনে হচ্ছে। 22 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার একবার মিডিল অর্ডারে তিনি ধস নামিয়ে দিয়েছেন। তিনি নিজেকে হয়তো বুঝিয়ে দিতে চাইছিলেন যে বাংলাদেশের যে অনেক দিনের একটি লেগ স্পিনার যে হাহাকার, সেই চিন্তা আর বাংলাদেশকে করতে হবে না। তিনি অবশ্যই হয়তো প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া। তিনি হয়তো বা সাময়িকের জন্য আসেননি, বা খুব শীঘ্রই হয়তো হারিয়ে যাবেন না, সেটি আমরা মোটামুটি ধরে নিয়েছি। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে রিশাদ হোসেন নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন, সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, নিজের শক্তির জায়গায় অটল থেকে বল করেছেন। সার সঙ্গে হচ্ছে আজকের খেলা টসে হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা 14 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 100 রান তুলে ফেলেছিল। উইকেটে ছিলেন 2 থিতু ব্যাটসম্যান, সারিত আসালাঙ্কা এবং ধনঞ্জয় ডি সিলভা। শেষ 6 ওভারে রানের গতি বাড়িয়ে দলের 100-র উপরে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করেছিলেন, বা শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা, মিডল অর্ডার ব্যাটসম্যানরা যে পরিকল্পনা করেছেন, এমন পরিকল্পনা নিশ্চয়ই তারা করে রেখেছিলেন অবশ্যই, কিন্তু সেই পরিকল্পনা একেবারেই ভেঙে দিয়েছেন 15তম ওভারে নিজের শেষ স্পেল করতে এসে
আশালঙ্কা ধনঞ্জয়া সব পরিকল্পনা ভেঙে দিয়েছেন এই রিশাদ হোসেন। প্রথম 2 ওভারে 16 রান দিয়েছেন, তিনি উইকেট শূন্য ছিলেন এই দীর্ঘদেহী লেগ স্পিনার। পর 2 ওভারে তিনি 6 রান দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। লঙ্কানদের যে বড় একটি সংগ্রহের দিকে যাচ্ছিল বা যে স্বপ্ন দেখেছিল, সেই মোমেন্টামটা তিনি ঘুরিয়ে দিয়েছেন। ম্যাচের মোমেন্টামও বাংলাদেশের দিকে হেলে পড়েছে জাদুকরি এই রিশাদ হোসেনের এই স্পেলটাতে। ইনিংসের একেবারে ঠিক 15তম ওভারের প্রথম বলে রিশাদের স্লগ সুইপে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে সাকিবের হাতে ধরা পড়েন আসালাঙ্কা। ঠিক তার পরের বলে লঙ্কান অধিনায়ক অনিন্দ হাসারাঙ্গা রিশাদ হোসেনকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জানায়। অনিন্দ হাসারাঙ্গাকে আউট করে রিশাদ হোসেন হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছে, তা বহুদিন মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। একদম জাত লেগ স্পিনারের মতো করে বল ফেলেন লেগ স্টাম্পের বাইরে, তা কয়েক ডিগ্রি একেবারে বাঘ খাওয়ার মতো হাসারাঙ্গার ব্যাটে আলতো ছোঁয়া দিয়ে জমা পড়ে স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে গিয়ে পড়ে। ধারাভাষ্যকাররা আজকে কিন্তু বেশ প্রশংসা করছিলেন বিশ্বকাপের কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঘ খাওয়া বলটি কিন্তু এই রিশাদের হাত থেকে ডেলিভারি হয়েছে, যেটি খুবই প্রশংসা কুড়িয়েছে। ক্রিকেট বোদ্ধারা প্রশংসা করেছে, যারা ধারাভাষ্যকার ছিলেন তারাও প্রশংসা করেছে, ক্রিকেট বোদ্ধারা ভক্তরা প্রশংসা করেছে তার এই আজকের এই যে লেগ স্পিন দেখে। বাংলাদেশের কোন লেগ স্পিনের এভাবে উইকেট পাওয়ার দৃশ্য সর্বশেষ কবে দেখা গেছে হয়তো বা আমাদের মনে নেই, তা বয়োজ্যেষ্ঠরাই ভালো বলতে পারবেন, অর্থাৎ পুরনো যারা খেলোয়াড় রয়েছে তাদের হয়তো মনে আছে। রিশাদের হ্যাট্রিক বলটা সামলাতে আসেন অভিজ্ঞ অ্যাঞ্জেলা ম্যাথিউস। অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের বলটা তিনি ডিফেন্স করেন, তবে ঠিক ওই ওভারে তিনি আর উইকেট না পেলেও পরের ওভারে এসে লঙ্কানের আরো বড় ধাক্কা দেন রিশাদ। 21 বছর বয়সী স্পিনার এবার ফ্লাইট লেগ ব্রেক দিয়ে প্রলুব্ধ করেন ধনঞ্জয়াকে, স্টাম্প হয়ে ফিরতে হয় তাকে। হ্যাট্রিকের সম্ভাবনা জাগানো বলটি নিয়ে রিশাদ বলেছেন, হ্যাট্রিক ডেলিভারির সময় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি, ভালো জায়গায় বল করে নিজের স্পেলটা শেষ করার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমরা বলবো যে রিশাদ হোসেন তার যে পরিকল্পনা ছিল সেখানে তিনি সফল হয়েছেন, বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন, শেষমেশ 2 উইকেট জয়লাভ করে মাঠ ছেড়েছেন। এভাবেই আমরা চাই যে বাংলাদেশের মিডল অর্ডার এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা জেগে উঠুক, এবং যে বাংলাদেশের ইনিংস শুরু করা যে বোলাররা রয়েছে আক্রমণভাগে স্পিনার এবং যে ফাস্ট বোলাররা, তারাও বাংলাদেশকে এই বিশ্বকাপে ভালো কিছু করে দেখিয়ে দিক, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক, বাংলাদেশ আরো কয়েকটা ম্যাচ জিতে সুপার 8-এও পৌঁছে যাবে সেই প্রত্যাশা করছি। সেই প্রত্যাশা করে আজকের মতো আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনাদেরকে বলছি, যদি আমাদের আলোচনার বিষয়গুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আপনার বন্ধুকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।